আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিকভাবে তোমাদের আজকে একটা ক্লাস নিয়ে আসলাম রেওয়ামিলের। আমরা গত ক্লাসে দেখেছিলাম রেওয়ামিলে কোন কোন দফা আসবে না, ঠিক আছে। আজকে আমরা দেখব রেওয়ামিলের দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে ডেবিট পার্ট আর একটা হচ্ছে ক্রেডিট পার্ট। তাহলে রেওয়ামিলের ডেবিট পাশে কোন কোন লেনদেনগুলো আসবে আর ক্রেডিট পাশে কোন কোন লেনদেনগুলো আসবে আমরা আজকে এই সম্বন্ধে জানবো, ঠিক আছে। তো সাথেই থাকো। তাহলে দেখো, আমরা রেওয়ামিলের এখানে আমাদের মোট কয়টা জিনিস আছে। আমাদের a = n + e সমীকরণে এখানে তিনটা জিনিস আছে। আবার এটার উপরে চারটা জিনিস আছে, c r প্লাস এখানে হবে মাইনাস ex, হ্যাঁ, মাইনাস d। এই চারটা উপাদান, চারটা, অর্থাৎ আমাদের আছে সম্পদ, আমাদের আছে আয়, আমাদের আছে ব্যয়, আমাদের আছে মূলধন, আমাদের আছে উত্তোলন, ঠিক আছে। এইগুলো মিলেই হচ্ছে রেওয়ামিল। তাহলে দেখো, রেওয়ামিলের ডেবিট পাশে আসবে যাবতীয় ব্যয়, যাবতীয় সম্পদ, যাবতীয় উত্তোলন। যাবতীয় সম্পদগুলা, যাবতীয় ব্যয়গুলা, যাবতীয় উত্তোলনগুলা রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। আর রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে যাবতীয় আয়, যাবতীয় দায় আর হচ্ছে মূলধন। এগুলো হচ্ছে রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে। অর্থাৎ খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিলের ডেবিট যেই এন্ট্রিগুলো আছে এগুলা রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। আর যেগুলা খতিয়ানের মধ্যে তোমার ক্রেডিট যে বেরোইছে, ক্রেডিট উদ্বৃত্ত বেরোইছে, তাদের নেওয়া হবে রেওয়ামিলের ক্রেডিট পাশ, ঠিক আছে। অর্থাৎ সবসময় রেওয়ামিল ডেবিট ক্রেডিট মিলবে, ঠিক আছে। কখনো কখনো এটা প্যারিকোচিতে দেখা যায়, কখনো কখনো তোমার রেওয়ামিলের ডেবিট ক্রেডিট সব কিছু ঠিক থাকার পরেও মিলতেছে না। তখন যেই পাশে তোমার টাকার অঙ্ক কম আছে ওই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে সাময়িক সময়ের জন্য হিসাবটাকে ক্লোজ করা হয়। পরবর্তীতে এই হিসাবটাকে আবার পুনরায় গেটে পূর্ব থেকে সব কিছু দেখে যদি পাওয়া যায় তাহলে আমরা ওই অনিশ্চিত হিসাবটাকে সংশোধন করি, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবা রেওয়ামিলের দুইটা পাস হয়, একটা হচ্ছে ডেবিট পাস, একটা হচ্ছে ক্রেডিট পাস। তাহলে দেখো, যাবতীয় ব্যয়গুলো কি কি হতে পারে। অনেক ধরনের ব্যয় আছে, আমি মাত্র কয়েকটা ব্যয় তোমাদের দিলাম, ঠিক আছে। ব্যয়ের কোনো শেষ নেই, যত ধরনের ব্যয় আছে তোমার চলতে ফিরতে অনেক ধরনের ব্যয় আছে আমাদের দৈনন্দিন জীবনে। সকল ব্যয় রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। যেমন ভাড়া, দোকান ভাড়া, বেতন, অফিস কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল, শুল্ক, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, এই সকল ব্যয়, যত ধরনের ব্যয় আছে সবগুলো রেওয়ামিলের ডেবিট পাশে হবে না। তুমি শুধু যদি এতটুকু মনে রাখতে পারো যে ব্যয় কোন পাশে যায়, রেওয়ামিলের ব্যয়গুলো যায় ডেবিট পাশে, ঠিক আছে। আর রেওয়ামিলের কোন কোন দফা আসে না এতটুকু মনে রাখতে পারলে তাহলে তুমি রেওয়ামিল অনায়াসে পারবা, ঠিক আছে। অর্থাৎ তোমার মনে রাখতে হবে কোন কোন দফা রেওয়ামিলে আসে না, কোন দফাগুলো রেওয়ামিলের ডেবিট পাশে যায় আর কোন দফাগুলো রেওয়ামিলের ক্রেডিট পাশে যায়। এখন তোমাকে ব্যয় চিনতে হবে। তুমি যখন এন্ট্রি দেখবা তখন এটা তোমার চিনতে হবে, এটা কি সম্পদ, এটা কি ব্যয়, নাকি এটা দায়, নাকি আয়, এতটুকু চিনতে হবে। আর এতটুকু যে চিনতে না পারবে তার জন্য রেওয়ামিল কোড প্রাপ্ত হয়ে যাবে। তোমাকে অবশ্যই এতটুকু চিনতে হবে। আমরা সচরাচর সম্পদগুলো চিনে থাকি, স্থায়ী সম্পদ সবাই চিনে থাকি। দেখো, কিছু চলতি সম্পদ আছে যেগুলো তুমি মনে রাখার জন্য বা মুখস্থ করতে পারো। মুখস্থ আসলে কিছুই নেই। তুমি যখন অঙ্ক করবা, অঙ্ক করতে দেখবা হয়ে গেছে। হাতে নগদ এটা তোমার চলতি সম্পদ। ব্যাংক জমা বা ব্যাংক জমা উদ্বৃত্ত এগুলো হচ্ছে তোমার কি চলতি সম্পদ। তারপরে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, হ্যাঁ, দেনাদার বা প্রাপ্য হিসাব, অগ্রিম যত খরচ আছে সকল তোমার কি হবে সম্পদ, চলতি সম্পদ হিসাবে গণ্য হবে। আর বকেয়া যত আয় আছে সব তোমার চলতি সম্পদ হিসাবে গণ্য হবে। অর্থাৎ সম্পদের বেলায় অগ্রিম, খরচের বেলায় অগ্রিম যত খরচ আছে সম্পদ, আর বকেয়া যত আয় আছে সব তোমার সম্পদ। এখন এই অগ্রিম যত খরচ আছে, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম সহজ কথায় খরচটা যখন তুমি অগ্রিম দিবা তখন এটা চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। আবার আয়টাও তুমি যখন অগ্রিম গ্রহণ করবা এটা চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। অগ্রিম যাবতীয় খরচ, হ্যাঁ, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, ঠিক আছে।
অনেক স্থায়ী সম্পদ আছে। আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে তোমার সুকেস, এই ধরনের অনেক ধরনের স্থায়ী সম্পদ আছে। যাবতীয় স্থায়ী সম্পদ রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে। যাবতীয় স্থায়ী সম্পদ রেওয়ামিলের যাবতীয় স্থায়ী সম্পদ রেওয়ামিলের ডেবিট পাশে বসবে। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সবকিছুই কি ডেবিট পাশে বসবে। আর ক্রেডিট পাশে আমার কাছে আছে যাবতীয় আয়। এখন আয় কি কি? আয় হচ্ছে তোমার যেমন বিক্রয়, তারপরে হচ্ছে কমিশন প্রাপ্তি, তারপরে আছে তোমার শিক্ষানবিশ স্যালামি, তারপরে আছে তোমার কাপড় সেলাই আয়, তারপরে আছে তোমার দোকান ভাড়া প্রাপ্তি, হ্যাঁ, কমিশন প্রাপ্তি, দোকান ভাড়া প্রাপ্তি, সুদ প্রাপ্তি, এইগুলো হচ্ছে তোমার কি আয়। এইগুলো হচ্ছে আয়। তাহলে আয়গুলো যাবে রেওয়ামিলের ক্রেডিট পাশে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখবো একটা রেওয়ামিলের নমুনা আছে। ঠিক আছে, চলো রেওয়ামিলটা কেমন। রেওয়ামিলে কয়টা ঘর থাকবে? টোটালি রেওয়ামিলের ঘর থাকবে তোমার 5টা। টোটালি রেওয়ামিলের মধ্যে ঘর থাকবে কয়টা? 5টা। ঠিক আছে, আমরা এখানে দেখি, মনে করো এটা একটা রেওয়ামিলের ঘর। একটা হচ্ছে ডেবিট টাকা, একটা ক্রেডিট টাকা, একটা জাবেদা পৃষ্ঠা, একটা ক্রমিক নং। ঠিক আছে, তাহলে এটা মনে করো রেওয়ামিল, এটা হচ্ছে ক্রমিক নং, এটা হচ্ছে বিবরণ, আর এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা বা খতিয়ান পৃষ্ঠা দিতে পারো। খতিয়ান পৃষ্ঠা, এখানে খতিয়ান পৃষ্ঠা দিবা। আর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে রেওয়ামিলের নমুনা সব। ঠিক আছে, উপরে লেখা থাকবে তুমি যেই তারিখে যেই প্রতিষ্ঠানের নামে রেওয়ামিলটা করতেছো ওই প্রতিষ্ঠানের নাম লেখা যেই তারিখে করবো। আমরা সচরাচর বছরের লাস্ট তারিখ 31 ডিসেম্বর বা 30 জুন এই তারিখটা করে থাকি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেওয়ামিল। আমরা পরবর্তীতে ক্লাস 9-10-এর টেক্সট বুক থেকে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করবো। অবশ্যই আমাদের ক্লাসের সাথে থাকবা। আর পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবা, শেয়ার করে আমাদের পেজটাকে ইনক্রিজ করবো অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।